হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, গতদিন কোন পর্যন্ত ছিলাম একটু মনে করায় দাও তো। 3 নাম্বার প্যারা শেষ হচ্ছে আর কি। আচ্ছা, আজকে তো তোমাদের 3 ঘন্টার ক্লাস, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তোমাদের কি কি প্রবলেম আছে এই পর্যন্ত যা পড়ানো হয়েছে? বা কোনটা মনে হয় যে আবার রিপিট করলে ভালো হয়? আমাদের আছে কোন পর্যন্ত সেটা? তোমাদের তো আছে 4th চ্যাপ্টার পর্যন্ত আর কি, চতুর্থ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ পেজ নাম্বার 99, 99 পৃষ্ঠা পর্যন্ত। 99 পৃষ্ঠা হলে আচ্ছা, এ পর্যন্ত আগে শেষ হোক, চিকিৎসা। তারপর পিছন দিকে আবার একটা রিভিশন দিকে। ঠিক আছে। তো বা আছো? জি ভাইয়া আছি। আচ্ছা, আমাকে একটু সেকেন্ড প্যারাটা একটু বুঝায় দাও তো, হালকা করে বললেই হবে। ভাইয়া ওখানে যাত্রীদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। সেটা তো আমিও বুঝলাম, একটু ব্যাখ্যা করো জিনিসটা। 4টা লাইন আছে, একটু বুঝায় দাও। ধরো যে আমি তোমার ছাত্র, আমি এটা কিছুই জানি না, আমাকে কিভাবে বুঝাবে এটা? একটু লাইন ধরে ধরে আমাকে বুঝাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো। বলো বলো ফার্স্ট। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান মানে হচ্ছে তিমির রাতের মাতৃমন্ত্রী শান্তিদেরকে সাবধান করে দিয়েছে। আর যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান মানে হচ্ছে যুগ যুগান্তের যে ব্যথাগুলো আছে সেগুলো হচ্ছে অভিযান ঘষেছে আর কি। আচ্ছা, মাতৃমন্ত্রী শান্ত্রীরা, এই এই কথাটার মানে কি? তারপর এই যে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, এটারই বা মানে কি? গতদিন কিন্তু ব্যাখ্যা করে পড়েছিল। জি ভাইয়া। আচ্ছা, আবার রিপিট করতেছি, খেয়াল করো। মাতৃমন্ত্রী, এখানে মাতৃ বলতে এখানে মা কে? জন্মভূমি, তাই তো? তো জি ভাইয়া। এইখানে যারা, এইখানে নৌকায় যারা আছে, অর্থাৎ এখানে নৌকা বলতে বোঝানো হয়েছে একটা, তারা যে আন্দোলন শুরু করেছে বা মুভমেন্ট শুরু করেছে, সেখানে যারা আছে এদেরকেই বলা হচ্ছে মাতৃমন্ত্রী শান্ত্রী। এরাই হচ্ছে যারা লড়াই করছে মায়ের জন্য, এদেরকে মাতৃমন্ত্রী শান্ত্রী বলা হয়েছে, এদেরকে সাবধান হতে বলা হচ্ছে। তারপর যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, অর্থাৎ কি যুগে যুগে যে অবহেলা বঞ্চনার ব্যথাটা বুকে সঞ্চিত হয়ে আছে, তারাই অভিযান ঘোষণা করেছে। এই জিনিসটা তুমি যদি আরেকজনকে বুঝাতে না পারো, তাহলে মনে করবা যে তুমি নিজে সেটা বুঝো নাই। ধরো আমি তোমাকে একটা জিনিস বোঝালাম, তুমি গিয়ে তোমার ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করবো, আয় তোকে বুঝাই।
যদি দেখো যে তুমি বুঝাতে পারতেছো, তার মানে তুমি নিজে খুব ভালোভাবে জিনিসটা বুঝছো। আর যদি দেখো যে কোন জায়গায় আটকে যাচ্ছ, তাহলে তো বুঝতেই পারবো যে কোথায় আটকে যাচ্ছ, সেই জায়গাটা আবার নিজে নিজে পড়ে নিবা। আচ্ছা, নতুন কে জয়েন করলা? বুশরা। জি স্যার। আচ্ছা, তুমি কি লাস্ট ক্লাসে ছিলা? না স্যার, ছিলাম না। আচ্ছা আচ্ছা, মুনতাহা বলো তো, পরের দুইটা লাইন একটু বলো তো। হেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, মানে কি, নিজের অধিকার আর কি রক্ষার জন্য আর কি আমাদের অভিযান। বলো বলো, হুম, শেষ করো দুইটা লাইন। হ্যাঁ, নিজের অধিকার রক্ষার জন্য আর কি একত্রিত হওয়া আর কি। ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার, মানে কি এই দাবিটা করা হয়েছে এবং মানে কি অধিকার আদায়ের জন্য মানে কি চেষ্টা করা হবে। আচ্ছা, একটু গুছিয়ে বলতে হবে জিনিসগুলো। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। বঞ্চিত বুকে অর্থাৎ কি, যারা বঞ্চনার শিকার হয়ে আছে তাদের কথা বলা হচ্ছে। এই যে এই বঞ্চিত লোকদের বুকে যে অভিমান পুঞ্জীভূত হয়ে আছে, এই অভিমানকে সাথে নিতে হবে, এদেরকে সাথে নিতে হবে, এবং এদেরকে অধিকার দিতে হবে। যে যুগে যুগে যত বঞ্চনার শিকার হয়েছে, যে অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে সেই অধিকার দিতে হবে। আচ্ছা বুশরা, একটু বলো তো আমাকে, যদিও তুমি লাস্ট ক্লাসে ছিলে না, তারপর একটু আন্দাজ করে বলো যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। এই দুইটা লাইন একটু ব্যাখ্যা করো তো। উম, স্যার এখানে বলছে যে মানে এখানে হিন্দু না ওরা মুসলমান, ওই জিজ্ঞাসে কোনজন, অর্থাৎ কেউ বিপদে পড়েছে তো আমরা কেন জাত বা ধর্মকে ভাগ করব। কান্ডারি বলো ডুবিতেছে মানুষ সন্তান মোর মার, মানে আমার মায়ের সন্তানরাই তো অর্থাৎ ধ্বংসের পথে যাচ্ছে, তো তুমি তাদেরকে বাঁচাও, অর্থাৎ ধর্ম বা অন্য কিছুকে জিজ্ঞেসে না করে, এরকম। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। এইভাবে একটু গুছিয়ে বলতে হবে। পাশাপাশি তোমরা হচ্ছে যে কিছু কিছু আহ ভালো ভালো শব্দ যোগ করে দিবা জিনিসগুলা। যেমন ধরো যে আমি বললাম, যদি আমি নারীর অধিকার বা নারী শিক্ষা নিয়ে আমি একটা অনুচ্ছেদ রচনা করি, আমি হয়তো সহজেই বলতে পারি যে আচ্ছা, নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম, বা নারী শিক্ষা প্রচলন শুরু হলে নারীদের আর বঞ্চনার শিকার হতে হবে না। এইটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি যে যুগে যুগে যত আহ অপমান বঞ্চনা নারীদের আহ নারীরা এসব অপমান বঞ্চনার শিকার হয়েছে, নারী শিক্ষার প্রচলন ঘটলে সমাজের এই যুবকাষ্ঠে আর নারীদের বলি হতে হবে না। দেখো, আমি কিন্তু কিছু উপমা দিয়ে জিনিসগুলোকে সুন্দর করে লিখলাম। যুপকাষ্ঠ মানে হচ্ছে বলির কাঠ, কড়ি কাঠ যেটাকে বলে। তো এই ধরনের কিছু সুন্দর সুন্দর শব্দ যোগ করে দিবা, দেখবা যে তোমাদের লেখার মান উন্নত হবে, এবং তোমাদের নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, পরের প্যারা থেকে আমরা শুরু করি। গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ। সংকটের কথা বলা হচ্ছে। গিরি অর্থাৎ পর্বত, পর্বতের সংকট আছে, যাত্রীরা ভীত হয়ে পড়েছে। গুরু গরজায় বাজ, গুরু মানে ভীষণ, প্রচন্ড, বড়। এখানে প্রচন্ড বা ভীষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। গরজায়, গর্জন থেকে গরজায়, সেখান থেকে এখানে কবিতার মাত্রা মিলানোর জন্য বলা হয়েছে গরজায়। দেখো এখানে কিন্তু একটু ছন্দ মিলে মিলে করা হয়েছে। যেমন এটাকে বলে
ছন্দের অলংকার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ। রয়ের একটা অলংকার এখানে ব্যবহার হচ্ছে। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ। বাজ মানে বিজলি, বিদ্যুৎ চমকাচ্ছে। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। অর্থাৎ যারা পিছিয়ে পড়ে আছে এরা তো জানে না এরা যাত্রার সামনে কি হচ্ছে। আমরা যখন কোন একটা আন্দোলনের দিকে তাকাই, আন্দোলনের শুরুটা যারা করে ওদের কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে মাথায়, কিন্তু ওদেরকে অনুসরণ করে যারা পিছনে আসে এরা দেখা যায় যে একজনকে অনুসরণ করে আরেকজন, আরেকজনকে অনুসরণ করে আরেকজন, এভাবে মানে একজনের পিছনে পিছনে অনেকে আসে, কিন্তু অনেকেই হয়তো জিনিসটা সম্পর্কে পরিষ্কার থাকে না আসলে আমরা কিসের কিসের জন্য এই আন্দোলনটা করছি বা কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি। ঠিক আছে, তো এই যে বারবার এত সংকট আসছে, এত মানে যাত্রায় এত দুর্গম পথ পার করে যাচ্ছে যাত্রীরা, কিসের জন্য যাচ্ছে? তো এইটা সন্দেহই যাত্রীর মনে জাগে। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ। কান্ডারি তুমি কি পথ ভুলে যাবে বা মাঝখানের পথেই পথ ত্যাগ করবে? ত্যাগ করা থেকে আহ ত্যাগ থেকে ত্যায্য, ত্যায্য থেকে তেজিবে, এইভাবে শব্দটা আসছে। তো তুমি কি পথের মাঝখানেই পথ ত্যাগ করবে? করে হানাহানি তবু চলো টানি, নিয়ে আছো যে মহাভার। এত হানাহানি হচ্ছে তবুও তুমি এই যাত্রাকে টেনে নিয়ে যাচ্ছ যে মহাভার তুমি গ্রহণ করেছো। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর। দেখো এই চারটা লাইন যখনই পড়ি গায়ে কেমন একটা কাটা দিয়ে ওঠে। কি সুন্দর একটা মানে চারটা লাইনে ছন্দ মিলিয়ে বাঙালির পুরা ইতিহাস এখানে টেনে নিয়ে আসছে। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জ। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। এটা কেউ একজন ব্যাখ্যা করো তো, আমি তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। বুশরা তুবা বা মুনতাহা, কেউ একজন একটু ব্যাখ্যা করো। স্যার খঞ্জর মানে কি? খঞ্জর, খঞ্জর শব্দের অর্থ ছুরি, ছোড়া। খঞ্জর খুব সম্ভবত ফার্সি শব্দ থেকে আসছে। তোমাদের তো খুব সম্ভবত ক্লাসে এগুলো সবই পড়ানো হয়েছে, ষান্মাসিকের সিলেবাস তো কভার হয়ে গেছে তাই না? ক্লাসে কেমন পড়ায়? এই তোমরা কি আছো না ঘুমায় গেছো? জি ভাইয়া আছি। হ্যাঁ, তো একটু রেসপন্স করো। ভাইয়া ক্লাস বেশি হয় না স্কুলে। আচ্ছা, আহ, তুমি যেন কোন স্কুলে? মোহাম্মদপুর, বাড়ি হচ্ছে আমার লালমনিরহাটে। ও, তুমি এখানে কি করো? এখানে ক্লাস করি। অদ্ভুত। আচ্ছা যাই হোক, আমরা যে ক্লাসটা করতেছি বাংলা ক্লাস মানেই কিন্তু ইন্টারেক্টিভ একটা সেশন, অর্থাৎ আমরা এখানে গল্প করে করে ক্লাসগুলা করব। কেউ যদি চুপ থাকো তাহলে কিন্তু হলো না, বুঝতে পারছো? তোমাদের জি ক্লাস ভাইয়া। যেহেতু কম হচ্ছে স্কুলে, তারপর আবার তোমরা এইখানে ক্লাসটা কেন করছো? যাতে কিছু শিখতে পারো। এখানে আমি তো কোনো বাঘ ভাল্লুক না যে তোমাদেরকে খেয়ে ফেলবে। তো সুতরাং তোমরা যেহেতু এখানে শিখতে আসছো, যত সিলি কোশ্চেনে হোক না কেন, বোকার মতো প্রশ্ন হলেও সেই প্রশ্নটা করো, তোমরা অন্তত শিখতে পারবা। তোমরা যদি মনে করো যে আচ্ছা ভাই কি মনে করবে, এটা করলে কিন্তু জীবনেও কিছু শিখতে পারবা না। এর থেকে ভালো যত আছে ঘরের কাজ ঘরে শেষ করো, যাতে বাইরে মানুষের কথা না শুনতে হয়। ঠিক আছে? আচ্ছা বলো তো এই প্যারাটা বলো যেটার কথা বললাম 5 নাম্বার স্তবকটা একটু আমাকে একটু বোঝাও কে একজন।
চেষ্টা করো, ভুল হলে তো আমি আছি। নিজেদেরকে একটু ব্রেন স্টর্মিং করতে হবে, মাথাটাকে ঝক মেরে দেখতে হবে, আচ্ছা আমি নিজে কি বুঝতে পারতেছি কিনা। তোমাদের এই যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসছে এই জন্যই কিন্তু, যাতে তোমরা নিজে একটু চিন্তা করে রিলেট করো। আগে সৃজনশীল ছিল, মোটামুটি ফ্লপই গেছে জিনিসটা, কারণ স্টুডেন্টরা চিন্তা করতো না। এরপরে বর্তমানে আসলো এমন কিছু যেটার একই সাথে সাহিত্যের সাথে ব্যাকরণটা মিলায়ে মিলায়ে পড়া হয়, এবং কিভাবে স্টুডেন্টদেরকে আরো বেশি ইন্টারেক্টিভ করা যায় সেটাকে, সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। তোমরা একটু চেষ্টা করো এই জিনিসটার সাথে একটু ভালোভাবে সম্পৃক্ত থাকার, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যা করো একজন প্লিজ। আবার চুপ। আচ্ছা তুবা বলো। জি ভাইয়া, কান্ডারি মানে হচ্ছে কর্ণধর। তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর। হ্যাঁ বোঝাও একটু। এই আমরা কিন্তু এখানে আলোচনা করব, তোমরা চাইলে বুশরা বা মুনতাহা তোমরাও কিন্তু এটার সাথে ইনক্লুড হতে পারো, ওর সাথে মিলাও কিছু বলতে পারো, এই আমরা এখানে আলোচনা করে ক্লাস করব। স্যার, এই প্যারার মাধ্যমে বাঙালির যেই যুদ্ধের চেতনা সেটা বলেছে। যেমন বাঙালি প্রাচীন থেকে আর কি যুদ্ধ করে এসেছে। প্রথমেই তারা মানে পলাশির যুদ্ধ করেছিল, সেইখানে কান্ডারির যেই মানে লিডারশিপ মানে কি বলবো, আর কি লিডারশিপের ফলে সবাই পলাশির যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং বাঙালির খুনে অর্থাৎ বাঙালির এই মানে বাঙালির মাধ্যমেই আর কি লাল মানে হচ্ছে নাকি সূর্য ওঠে। তারপরে আচ্ছা কে বললা, তখনকার। বুশরা? জি স্যার। চেষ্টা করছো ভালোই তোমরা দুইজন, এখন মুনতাহা বাকি, মুনতাহা বলো তো। মুনতাহা আসো? হ্যালো? না ভাইয়া, মুনতাহা নেই। বের হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, আমাদের ক্লাসে করানো হতো কি 9-10 যখন ছিলাম, তখন হচ্ছে যে একটা পড়া পড়ানোর পরে টিচার বলতো আমাদেরকে যে গিয়ে পুরা ক্লাসকে এই জিনিসটা পড়াও। তো তখন আমার জিনিসটা খুব মজা লাগতো, আচ্ছা তো বাকিদেরকে তো পড়াইতে পারতেছি, টিচার টিচার ভাব আসতো ভিতরে। তো এই এরকম করলে হয়তো কি দেখা যাইতো যে একদম টপিকটা নিজের মুখস্থ হয়ে যেত, আর বাসায় গিয়ে ওটা পড়তে হতো না। তো এই যে 3 ঘন্টা যে তুমি এখানে দিচ্ছ, তোমার তো এই সময়টা কাজে লাগাতে হবে তোমার, যাতে এই জিনিসটা দ্বিতীয়বার আর না পড়তে হয়। বাংলা কিন্তু এভাবে মুখস্থ করার কিছু নাই, সব বানিয়ে বানিয়ে লিখতে হয়। তার উপর যদি তোমরা এইভাবে আহ, আলোচনার মাধ্যমে ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে জিনিসগুলো পড়ো, দেখা যাবে যে তোমাদের জিনিসগুলো আরো ভালোভাবে মাথায় গেঁথে থাকবে। আচ্ছা যাই হোক, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এইখানে যে এই যে সময়টা কখন, সময়টা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের সময়, যখন কাজী নজরুল ইসলাম এই কবিতাটা লিখলেন। কেন লিখলেন? আন্দোলনকে আরো বলবান করতে, আরো অগ্রসর করতে। তো কবি কিন্তু দেখো প্রথমে অবস্থাটার কথা বুঝিয়েছে। যেহেতু বুসরা আগের ক্লাসে ছিল না, আমি আবার একটু রিপিট করি। এখানে কবি বলছেন যে এই যে দুর্গম পথ পাড়ি দিয়ে হচ্ছে যাত্রীরা এগিয়ে যাচ্ছে, এবং একজন তাদের নেতৃত্ব দিচ্ছে। যাত্রীরা খুবই শঙ্কায় আছে, আসলে সামনে কি হবে, তারা কেউ কিছু বুঝতে পারছে না। তারা বারবার শঙ্কায় আছে, ডাউট দিচ্ছে, সন্দেহ জানাচ্ছে যে আচ্ছা কান্ডারি অর্থাৎ যে নেতৃত্ব দিচ্ছে, তুমি কি পথ ভুলে গেছো, বা তুমি কি মাঝখান থেকে রাস্তা ছেড়ে দিবে? তারপর বলা হচ্ছে যে এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ করার কোনো সময় নাই, এখানে হচ্ছে যে সবাই আমার মায়ের সন্তান, আমাদেরকে একসাথে আগাতে হবে। এরপরে পঞ্চম স্তবকে কবি বাঙালির যেই পূর্ব ইতিহাস সেটাকে টেনে এনেছেন। কিভাবে, কি জন্য? যাতে তারা পূর্বে ইতিহাস মনে করতে পারে যে আচ্ছা পূর্বে কি হয়েছিল,
বলা হচ্ছে কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। পলাশির প্রান্তরে কি হয়েছিল? 1757 সালে সিরাজউদ্দৌলা ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে হেরে গিয়েছিলেন শুধুমাত্র বিশ্বাসঘাতকতার কারণে। মীর জাফর এবং অন্যান্য যারা আছে সবার বিশ্বাসঘাতকতার কারণে ক্লাইভের যেই সৈন্যদল আছে, লর্ড ক্লাইভের সৈন্যদল, তার বিপক্ষে হেরে গিয়েছিলেন। সেইখানে বলা হচ্ছে যে এই যে পলাশির প্রান্তর কান্ডারি অর্থাৎ যে নেতৃত্ব দিচ্ছে তাকে বলা হচ্ছে তোমার সামনেই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, অর্থাৎ বাঙালির রক্তে ক্লাইভের ছুরি লাল হয়ে গেছে এই পলাশির প্রান্তরেই। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। গঙ্গায়, কোন গঙ্গা? গঙ্গা মানে নদীর কথা বলা হচ্ছে। এই যে এত বাঙালির রক্ত বয়ে গেল, এই রক্ত গঙ্গায় ভারতের যে দিবাকর, কোন দিবাকর? স্বাধীনতার দিবাকর। দিবাকর শব্দের অর্থ কি তোবা? তোবা জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি না। আর শুনতে না পারলে তো একটু বলতে হবে যে কোত্থেকে শুনতে পাচ্ছ না, বা একটু রিপিট করবো কিনা। বলতেছিলাম ভারতের দিবাকর শব্দের অর্থ কি? বুসরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দিবাকর শব্দের অর্থ কি? সূর্য বা আলো। হ্যাঁ, সূর্য বা আলো। যখন কেউ একজন শুনতে পারবে না বা রেসপন্স করবে না, আরেকজন রেসপন্স করে ফেলবে, ঠিক আছে? ওকে স্যার। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। কিসের দিবাকর? স্বাধীনতার সূর্য। যেহেতু এটা ব্রিটিশ পিরিয়ডের কথা বলা হচ্ছে, তখনও ভারত স্বাধীন হয় নাই, পাকিস্তান বাংলাদেশ কোনোটাই স্বাধীন হয় নাই। তো এখানে বলা হচ্ছে ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। যে সূর্য ডুবে গেছিল সেই সূর্য আবার আমাদের এই আন্দোলনের কারণে আমাদেরই রক্তে লাল হয়ে আবার পুনর্বার মানে আবার আবার সেটা উদিত হবে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। দেখো, ওই আন্দোলনের সময় কাজী নজরুল যে পিরিয়ডে ছিল তারও আগে অনেকবার আন্দোলন হয়েছে। ফাঁসির মঞ্চ বলতে দেখো একটা আহ, অনেক আলোচিত একটা ঘটনা আছে ক্ষুদিরাম বসুর। যে এটা ঘটনাটা তোমরা কি জানো? ক্ষুদিরাম বসুর ঘটনা? না ভাইয়া। আচ্ছা, তার বয়স অনেক কম ছিল। সে হচ্ছে একজন ইংরেজ সাহেবকে মারতে গিয়ে আরেকজন ইংল্যান্ডবাসীর গায়ে গুলি চালিয়ে দিয়েছিল। যার কারণে তার হচ্ছে যে লক্ষ্যটা ব্যর্থ হলেও তাকে কিন্তু ধরে ফেলা হয় এবং পরবর্তীতে তার ফাঁসির সাজা শোনানো হয়। তো এটা নিয়ে তখনকার সময় একটা গানও রচনা হয়, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো এটার লিরিক্সটা তোমরা শুনতে পারো। তো এখান থেকে ওই জিনিসটাকে টেনে আনছে নজরুল, যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। এই যে ক্ষুদিরাম বসু নিজের জীবনটা দিয়ে গেল, অথচ সে এটা জয়গান গেয়ে গেছে। সে জানে এর পরবর্তীতে যারা আসবে তারই পথ ধরে আসবে। মুনতাহা আসছো? জি ভাইয়া, কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, মুনতাহা তুমি তো একটা স্তবক মিস করে গেছো। জি ভাইয়া। আচ্ছা, তুমি কি বলতে পারো 5 নম্বর স্তবক থেকে তুমি কি বুঝলা? যাই বুঝছো এক লাইনে বলে ফেলো। মানে পলাশী প্রান্তরে বাঙালির বাঙালিরা খুন হয়েছে। তারপর আম, গঙ্গায় ভারতের দিবাকর ডুবে আছে, তবুও মানে কি বাঙালিরা আবার
উম, আবার লড়বে আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ, অনেকটাই হয়েছে। আমি আরেকবার একটু গুছিয়ে এক লাইনে বলে দিই। এখানে নজরুল ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়েছেন, অর্থাৎ কান্ডারিকে, যে কান্ডারি সামনে ওই পলাশীর প্রান্তর, যেখানে ক্লাইভের ছুরিতে আহ বাঙালির রক্তে ক্লাইভের ছুরি লাল হয়েছে। অর্থাৎ ক্লাইভ হচ্ছে যে এইখানে নির্বিচারে বাঙালি মেরেছে এবং বাঙালিদের উপর রাজত্ব করা শুরু করেছে। ওই গঙ্গায়, অর্থাৎ এই যে রক্ত গঙ্গা, সেইখানে ভারতের দিবাকর, কোন দিবাকর? স্বাধীনতার দিবাকর, স্বাধীনতার সূর্য যেটা ডুবে গেছিল, সেটা আবার আমাদেরই রক্তে রঙিন হয়ে আবার উদিত হবে। অর্থাৎ আমাদেরই আন্দোলনের ফলস্বরূপ স্বাধীনতা পূর্ণতা লাভ করবে, সেটাই বোঝানো হয়েছে। এরপরে বলা হয়েছে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জায়গা। ফাঁসির মঞ্চ, এই জিনিসটা ফাঁসির মঞ্চ বললেও তখনকার সময়ে প্রচুর মানুষ কিন্তু দেখো ফাঁসির সাজা শোনানো হতো। তো দেখো বাহাদুর শাহ পার্ক নিয়েও একটা ঘটনা আছে, যেখানে সৈনিকদের ফাঁসি দেওয়া হয়েছিল। এরপরে হচ্ছে যে ক্ষুদিরাম বসুর নাম হয়তো শুনেছো। ক্ষুদিরাম বসু 17 বা 18, আমার ঠিক খেয়াল নেই, খুবই অল্প বয়সে হচ্ছে যে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। তো এই যে এতগুলা প্রাণ ফাঁসির মঞ্চে হচ্ছে বলিদান হয়ে গেল, এরা কিন্তু জানতো যে এদের রাস্তা ধরেই এদের পরবর্তী প্রজন্মরা আন্দোলনে যোগ দিবে। 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? অলক্ষে মানে নিজের বেখেয়ালিতে, ধরো যে আমরা খেয়াল করি নাই, লক্ষ্য করি নাই, আমাদের আশেপাশে তারা এসে দাঁড়িয়েছে। এটা ওই সময়ের কথা নজরুল বলছে, যে এই আন্দোলনের সাথে তারাও যোগদান করেছে যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছিল। দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়েছে যে তারা তারা কিন্তু মারা গেছে, তারা কিন্তু শহীদ হয়ে গেছে, কিন্তু তাদের যেই বিদেহী আত্মা বা তাদের যে অনুপ্রেরণা, সেটা এখনো জীবিত আছে। সেটার কথাই বলা হচ্ছে যে 80 অলক্ষে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির, অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আমার এই যে এই পর্যন্ত যে পড়ায় আসছি, এখানে কি কোনো সমস্যা আছে তোমাদের বোঝায়? সমস্যা থাকলে এখনই বলে ফেলো। ভাইয়া 6 নম্বর স্তবকে যেটা বললো 80 অলক্ষে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান, এখানে দিবে কোন বলিদান বলতে কাদের বলিদানের কথা বলেছে? দেখো এখানে যারা ফাঁসির মঞ্চে, অর্থাৎ অলরেডি যাদের আহ মৃত্যুর আদেশ শুনানি হয়ে গেছে, যারা মারা গেছে অনেক আগের কথা, ইতিহাসে যাদের নাম লেখা আছে, এরাই আমাদের, ধরো যে তুমি চিন্তা করো, তুমি ব্রিটিশ পিরিয়ডে টাইমে আছো, নজরুলের সময় আছো তুমি, অর্থাৎ 1820 বা 1830-এর দিকে আছো। তখন নজরুল বলছে কি, যে আমাদের এই আন্দোলনেই, আমাদেরই অলক্ষ্যে এই যে যারা শহীদ হয়ে গেছিল, তারাই আবার ফিরে আসছে, তারাই আমাদের আশেপাশে এসে দাঁড়িয়েছে আমাদের আন্দোলনটাকে বলবান করতে, বেগবান করতে। তো এইটাকে বলা হচ্ছে যে এরা যে আমাদের আমাদের সাথে এসে দাঁড়াইছে, এরা আবার কোন বলিদান দিবে? বুঝতে পারছো? এরা তো অলরেডি নিজের জীবন দিয়ে বলিদান দিয়ে গেছে। এরাই এদের এরাই এসে আবার কোন বলিদান দিতে আসছে, তাই না? এইখানে বোঝানো হয়েছে যে এদের অনুপ্রেরণাই আবার জেগে উঠেছে আমাদের মাঝে, যেটা আমাদেরকে অনুপ্রাণিত করছে আমাদের এই জীবনটাকে স্বাধীনতার জন্য উৎসর্গ করার জন্য। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, ভাইয়া নিশীথে মানে কি? নিশীথে, জি ভাইয়া। নিশীথে অর্থ রাতে। নিশীথে কোথায় পাইলা শব্দটা? রাত্রি নিশীথে। প্রথম প্যারায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইখানে শোনো, শুধু নিশীথ যখন থাকবে বা তখন এটাকে আমরা বলবো রাত। কিন্তু দেখো এখানে একই সাথে রাত্রি শব্দটা আছে, তখন রাত্রির সাথে যখন নিশীথ বা নিশুতি রাত আমরা বলি, তখন এর অর্থ হচ্ছে ঘন রাত, গভীর রাত। তার মানে এখানে নিশীথ শব্দের অর্থ গভীর। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা।
আর আর কোনো সমস্যা কারোর? ভাইয়া 4 নাম্বার প্যারাটা আরেকবার যদি একটু বলতেন। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বার। গিরি সংকট অর্থাৎ একটা সংকটের কথা বলা হচ্ছে। গিরি মানে হচ্ছে পর্বত, রাস্তায় চলার পথে পর্বতের একটা সংকট থাকে। যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস, নাম শুনছো তোমরা? জি ভাইয়া। উনি কিন্তু নজরুলের সমসাময়িক। উনি কিন্তু আহ মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলন, এটার সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেন নাই, বরঞ্চ এর থেকে পৃথক হয়ে তিনি সশস্ত্র আন্দোলনের দিকে মনোযোগী হন। তিনি এটা তার মাথায় চলতেছিল যে সশস্ত্র আন্দোলন না হলে এই দেশ কখনো স্বাধীন হবে না। এই জন্য তিনি চেষ্টা করলেন যে আহ জার্মানিতে গিয়ে হিটলারের সাথে কোনোভাবে কথা বলে তার সাথে একাত্মতা ঘোষণা করে কোনোভাবে এই ইংরেজদের তাড়ানো যায় কিনা। তার জন্য তিনি যা করলেন, ওই দিক দিয়ে পাঞ্জাব হয়ে কাবুল হয়ে আফগানিস্তানে গেলেন। পথির মধ্যে অনেক পাহাড় পর্বত পড়েছিল, যে এই পাহাড় অতিক্রম করতে তারা অনেক কষ্ট করতে হয়েছে। কয়েকবার পিছলা খেয়ে পড়ে গেছে, পা ছিলে গেছে। পাহাড়ের খাজে পা পড়লে তো অসম্ভব সমস্যা। তো তোমরা যদি একটা শৈলেশদের লেখা একটা বই আছে, আমি সুভাষ বলছি, তো ওই বইটা যদি পড়ো তাহলে বিস্তারিত জানতে পারবে। অনেকে বলে যে সুভাষচন্দ্র বোস প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেকে বলে যে হয়তো উনি গোপনে ফেরত আসছিলেন ভারতে এবং 1985 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং আত্মগোপন করেছিলেন। তো এটা নিয়ে বিভিন্নই আছে। তো দেখো, এই যে উনি এত সংকটময় একটা যাত্রা যা পার করে জার্মানিতে গেলেন, ওইখানে একত্র করলেন। তো এই যে এখানে যে এটাকে বলা হচ্ছে যে গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ। কান্ডারি, একজন তো কান্ডারি থাকবে। তো এই কান্ডারি যে এই এত গিরি সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, তার পিছনে যে যাত্রীরা আছে তারা ভীত। গুরু গরজায় বাজ। গুরু অর্থ প্রচন্ড, ভীষণ। গরজায় মানে গর্জায়, গর্জন করে। বাজ মানে বিদ্যুৎ, বিদ্যুৎ গর্জন করছে। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। এই যে এত সংকট, এত ইসের ভিতর দিয়ে যাত্রীরা যাচ্ছে, যারা পেছনে আছে তাদের মনে সন্দেহ জাগছে যে যে নেতৃত্ব দিচ্ছে কান্ডারি, সে কান্ডারি কি পথ ভুলে যাবে? সে কি মাঝপথেই তাদেরকে ত্যাগ করে চলে যাবে? এত যে হানাহানি, এর মাঝেও কিন্তু কান্ডারি এই যাত্রাটাকে টেনে নিয়ে যাচ্ছে, যাত্রীদেরকে, যাত্রার দলকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ তার কাঁধে একটা মহাভার রয়েছে, এই যাত্রার মহাভার রয়েছে, সেই নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে। যেমন সুভাষ চন্দ্র বোসের কথা যদি চিন্তা করি, নেতাজি উনি হচ্ছে যে এই যে সশস্ত্র আন্দোলন, এইটাকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছিলেন। এবং হচ্ছে যে উনি কিন্তু জার্মানিতে গিয়ে একটা দল গঠন করেন। বাঙালি বিভিন্ন আহ সৈনিকরা ওনার সাথে যোগদান করেন এবং উনি হচ্ছে যে বিভিন্ন দিক দিয়ে ঘুরে চীন হয়ে, তারপর রেঙ্গুন হয়ে, মায়ানমার হয়ে, তারপর কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন, রেঙ্গুনের দিকে যুদ্ধ করেছিলেন। তো এটার বিস্তারিত অনেক কিছু তোমরা পড়ে জানতে পারবো এই আমি সুভাষ বলছি বইটাতে। এখন বুঝছো এই প্যারাটা? জি ভাইয়া। আচ্ছা, আর আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা না থাকলে আমরা পরবর্তী টপিকে চলে যাই, বিপরীত শব্দ। শুরু করব? জি স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে হ্যাঁ, একটা কবিতা দেয়া এবং এখান থেকে বিপরীত শব্দ বের করার কথা বলা হচ্ছে। তো এই কবিতাটা পড়ার আগে আমি বলি যে বিপরীত শব্দ কিন্তু বের করা খুবই সহজ। আহ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে শব্দটা দেয়া হয় তার সাথে মিল করেই অন্য একটা শব্দ দেয়া হয়, যেমন জ্ঞেয়, অজ্ঞেয়, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ। কিছু কিছু ব্যতিক্রম থাকে, যেমন হচ্ছে জ্বলন, নির্বাপন, টাটকা, বাসি, তারপর ঘাতক, মহাজন। তো তোমাদের সামনে কি বইটা আছে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তোমরা বিপরীত শব্দগুলা একবার পড়ে ফেলো তো।
ওরে বলো যে বুঝতে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। সমস্যা হওয়ার আচ্ছা কথা। ভাইয়া। এরপরে আমি কবিতাটা যাচ্ছি। ভাইয়া আবির্ভাব শব্দের অর্থ কি? আবির্ভাব অর্থাৎ আগমন, আসা। আবির্ভাব তিরোভাব, মানে আসলো গেল। প্রাচ্য মানে কি? প্রাচ্য মানে এই যে এশিয়া মহাদেশটা, এটাকে বলা হয় প্রাচ্য। আর পাশ্চাত্য অর্থাৎ পশ্চিমের দিকে যেটা আছে সেটাকে পাশ্চাত্য বলা হয় বা প্রতীচ্য বলা হয়। ইউরোপ, আমেরিকা এগুলো হচ্ছে প্রতীচ্য বা পাশ্চাত্য, পশ্চিমের দেশ। আমরা বলি না পাশ্চাত্য সংস্কৃতি, অর্থাৎ আমেরিকা, ইউরোপ এদের সংস্কৃতি। হয়েছে তোমাদের? ভাইয়া শুভ অর্থ কি? কত নম্বর পেজ? শেষের 95 95 পৃষ্ঠা। বহ মানে বহন করা থেকে বহ শব্দটা আসছে, ঠিক আছে? সুবহ মানে যেটা সহজেই বহন করে নেওয়া যায়। দুর্বহ যেটা বহন করার মতো না। তুবা কোনো কোশ্চেন? তুবা জি ভাইয়া। কোনো কোশ্চেন? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো তুবা? জি ভাইয়া, সমস্যা তো নাই এখন। শিওর? ভাইয়া বাউন্ডুলে শব্দের অর্থ কি? বাউন্ডুলের শব্দের অর্থ খুবই দুরন্ত, ছটফটে প্রকৃতির, চঞ্চল, মানে আটকে রাখা যায় না এরকম। ধরো তুমি গ্রামে থাকো, সারাদিন ঘুরে বেড়াইতেছো, পড়াশোনা করতেছো না, সারাদিন শুধু খেলাধুলা এদিক সেদিক ঘুরে বেড়াইতেছো, তাহলে তুমি হবে বাউন্ডুলে মেয়ে। আচ্ছা বলো তো স্লথ মানে কি তোবা? স্লথ, জি ভাইয়া। স্লথ মানে কি? তোমার কি নেট প্রবলেম? জি ভাইয়া, কত পেজে আছে? আর তুমি আমার স্ক্রিন দেখতে পারো। স্লথ, তড়িৎ, স্লথ। না ভাইয়া, জানি না। আর তাহলে তো এটা জিজ্ঞেস করতে হবে, তো তুমি তো বললে তোমার কোনো সমস্যা নাই। তুমি কি পড়ছো যে এগুলা দেখতে বললাম যে মাত্র বিপরীত শব্দগুলা? জি ভাইয়া, পড়তেছি।
স্লথ শব্দের অর্থ হচ্ছে ধীর। ইংরেজিতে এখান থেকে কিন্তু স্লথ শব্দটা আসে, SLOTH, স্লথ। বাংলাতে আমরা বলি স্লথ, গতিতে আগানো। তড়িৎ মানে তাড়াতাড়ি করা। আচ্ছা যাও, তোমাকে আর 5 মিনিট দিলাম, এই শব্দগুলো পড়ে একটু দেখো কোনটা সমস্যা আছে, এখনই জিজ্ঞেস করো। ভাইয়া প্রখরতা শব্দের অর্থ কি? প্রখরতা, প্রখরতা মানে হচ্ছে প্রচন্ডতা, প্রচন্ড। যেমন আমরা যদি বলি প্রখর রোদ বা রোদের প্রখরতা, মানে রোদের তাপটা কেমন প্রচন্ড, সেটাকেই বোঝানো হচ্ছে প্রখর। আর প্রাচ্য? এই প্রাচ্য প্রতীচ্য কিন্তু একটু আগে বললাম, তুমি কি শোনো নাই? না ভাইয়া। আচ্ছা, তোমার কি নেটের সমস্যা হইতেছে, বা তোমার আমার কথা কি কেটে কেটে যাচ্ছে এরকম কিছু? জি ভাইয়া, মাঝে মাঝে কেটে কেটে যায়। তাহলে সেটা তো আমাকে বলতে হবে, জানাতে হবে যে আমি কি বললাম সেটা আরেকবার রিপিট করতে। প্রাচ্য শব্দের অর্থ আমাদের এই যে এশিয়া মহাদেশের এদিকে যে এরিয়াটা আছে এটাকে বলে প্রাচ্য, এবং আমেরিকা ইউরোপ যে জায়গাটা আছে সেটাকে পাশ্চাত্য বা প্রতীচ্য বলে, পশ্চিমের দেশ বলে আর কি। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, গুড় বা ব্যক্ত কি? কি কি? গুড় মানে 93 পৃষ্ঠায় আছে। 93 পৃষ্ঠায় গূঢ়। হ্যাঁ, গুড়, জি। হ্যাঁ, গূঢ়, গূঢ় ব্যক্ত। গূঢ় মানে লুকানো, গুপ্ত আছে যেটা, যেটা সিক্রেট, সেটাকে বলে গূঢ়। ধরো আমি যদি বলি গূঢ় রহস্য বা গূঢ় কথা। ব্যক্ত মানে যেটা বলা হয়ে গেছে, আমরা বলি না তোমার অন্তরের ভাব ব্যক্ত করো বা বলো, এইটা থেকে আসে গূঢ় ব্যক্ত। হ্যালো, জি তুমি কি ভাইয়া। বের হয়ে গেল? আর কোনো প্রশ্ন? না ভাইয়া। তো বলো, আর কোনো প্রশ্ন? তো বা না ভাইয়া। এই তুমি কিন্তু সমস্যা হলে আমাকে জানাবো অবশ্যই, আচ্ছা ভাইয়া। কারণ আমি বুঝতেছি তোমাদের ক্লাসে কিছুই বোঝানো হয় না। এরপরে তা না হলে কেউ এই বাংলা পড়তে আসে না আমার ক্লাসে, তা একদম বুঝে তারপর যাবা। আচ্ছা, বিপরীত শব্দ ইসমাইল হোসেন সিরাজের লেখা জন্মভূমি কবিতাটায় যদি আমরা খেয়াল করি, হোক সে মহাজ্ঞানী মহাধনবান, অসীম ক্ষমতা তার অতুল্য সম্মান, হোক বিভব তার সমসিন্ধু জল, হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল, হোক তার বাস রম্য হর্ম্য মাঝে, থাকুক সে মণিময় মহামূল্য সাজে। প্রথমে আগে এই যে এই জিনিসগুলো যে বলছে, আগে অবস্থা বুঝায় নিচ্ছে যে সে যতই এসব 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 হোক না কেন, লাস্টে আরেকটা কথা বলছে। আচ্ছা, আমরা যদি প্রথমে এগুলোর অর্থ বুঝে বুঝে যাই, হোক সে মহাজ্ঞানী মহাধনবান, এটুকু তো আমরা বুঝছি। অসীম ক্ষমতা তার অতুল সম্মান, তুলনা করার মতো না এমন সম্মান। অতুল মানে তুলনার অযোগ্য, তুলনা করা যাবে না এরকম সম্মান। হোক বিভব, বিভব প্রতিপত্তি ধন সম্পত্তি, হোক বিভব তার সমসিন্ধু জল, অর্থাৎ সিন্ধু মানে কি? সাগর, সাগর জল পরিমাণ সমান যদি তার ধন সম্পদ থাকে আর কি। হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল, ক্ষুণ্ণ মানে ক্ষয় হয় না যা, সেটাই হচ্ছে অক্ষুণ্ণ, ক্ষুণ্ণ মানে ক্ষয় হয় যা, অক্ষুণ্ণ উজ্জ্বল। হোক তাহার বাস, এখানে বাস বলতে
যেটা সে পরিধান করে সেটাকে বাস বলা হচ্ছে। হোক তাহার বাস রম্য হম্য মাঝে। দেখো হম্য, হম্য শব্দের উপরে কিন্তু একই সাথে রেফ আছে আবার জফলা আছে। আগেকার সময় কিন্তু এই জিনিসটা প্রচুর ব্যবহার করা হতো। যেমন কর্ম, কর্ম এটার সাথেও কিন্তু জফলা ব্যবহার করতো আগে, দেখা যেত। কিন্তু বর্তমান সময় সেটা আর ব্যবহার করা হয় না। হম্য শব্দের অর্থ হচ্ছে সুদৃশ্য প্রাসাদ বা মনোহর বিশাল অট্টালিকা বা ধনী ব্যক্তির বাসভবন। বুঝতে পারছো? আর রম্য শব্দের অর্থ রমণীয়, আনন্দদায়ক। তার মানে হোক তাহার বাস, অর্থাৎ এখানে তাহার আবাসের কথা বলা হচ্ছে, যেখানে সে থাকে। হোক তাহার বাস রম্য হম্য মাঝে, থাকুক সে মণিময় মহামূল্য সাজে। হোক তাহার রূপচন্দ্রের উপম। উপম মানে উপমা। উপমা মানে কি? একটার সাথে আরেকটা মিল বা তুলনা করা হয় যখন, তখনই আমরা বলি উপমা। যেমন চাঁদের সাথে যদি কারোর রূপের তুলনা করা হয়, সেখানে আমরা বলবো একটা উপমা দেয়া হচ্ছে। তো এইখানে উপমটা কি? যার সাথে তুলনা করা হয়। তো কার সাথে তুলনা করা হচ্ছে? চন্দ্রের সাথে, চাঁদের সাথে রূপের তুলনা করা হচ্ছে। হোক বীরেন্দ্র সেই যেন সে রুস্তম। রুস্তমের নাম জানো তোমরা? গল্প পড়ছিল কখনো আনন্দ পাঠে? সোহরাব রুস্তম। না স্যার। সোহরাব রুস্তম আনন্দ পাঠে ছিল না তোমাদের কোনো কালে? আচ্ছা, সোহরাব রুস্তম হচ্ছে আহ মহাকবি আবুল কাশেম ফেরদৌসির রচনা করা একটা মহাকাব্য আছে, শাহনামা। এটা ইরানের একটা কাব্য। ইরান তো আগে পারস্য বলা হতো। পারস্যের যত উপকথা আছে, ইতিহাস আছে, সেটার উপর ভিত্তি করে এটা মহাকাব্য লেখা হয়, যেখানে সোহরাব রুস্তমের একটা কথা লেখা ছিল। সোহরাব রুস্তমের গল্প থেকে আমরা জানতে পারি রুস্তম খুবই শক্তিশালী একজন ছিল, যে হচ্ছে যে বিভিন্ন যুদ্ধ জয় করেছিল এবং একটা জায়গায় গিয়ে, একটা পর্যায়ে গিয়ে একটা রাজ্যের রাজকন্যার সাথে তার বিয়ে হয়। এরপরে সে যখন শুনতে পায় যে তার নিজের রাজ্যে যুদ্ধ লেগে গেছে, তখন সে রাজকন্যাকে নিজের রাজকন্যার রাজ্যে ফেলে এরপর থেকে নিজের রাজ্যে যায় যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে যখন আহ যুদ্ধ করে তখন তার স্ত্রীর কথা অনেকটাই ভুলে যায় সে। এরপরে যুদ্ধ করতে করতে এমন একটা যুদ্ধ আসে যখন হচ্ছে যে রুস্তমের নিজেরই সন্তান সৌরভ তার বিপক্ষের একটা দলে যুদ্ধ করছিল। তো এক সময় দেখা যায় যে যুদ্ধ করছে, এই দুইজনের মধ্যেই যুদ্ধ হচ্ছে এবং একটা পর্যায়ে আহ রুস্তম হচ্ছে সৌরভকে নিজের তরবারির আঘাতে খুন করে। তো তখন সৌরভ বলে, তুমি কি জানো আমার বাবাকে? তখন রুস্তম জানতে পারে আসলে এই তো তার সন্তান। ভাই এটা পড়েছিলাম, সে তার ছেলে ছিল, তাই না? হ্যাঁ, তো তুমি না করো কেন যেটা পড়া হয় নাই? ভাইয়া মনে ছিল না। এই হচ্ছে পড়াশোনার অবস্থা, মনে থাকে না। আর আমি সেই কবে পড়ছিলাম, আমার এখনো মনে আছে। ইন্টারেস্টিং একটা গল্প। তো এইখানে সেই রুস্তমের কথা বলা হচ্ছে, হোক বীরেন্দ্র সেই যেন সে রুস্তম। বীরেন্দ্র মানে প্রচন্ড বলশালী বা বীর। শত শত দাস তার সেবক চরণ। সেবক বলতে সেবা করুক। দেখো এখানে মাঝে মাঝেই দুইটা শব্দকে একত্র করে দেওয়া হয়, যেমন সেবা করুক, সেবক, এইভাবে দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়ে গেছে। শত শত দাস তার সেবক চরণ, করুক স্তাবক দল, স্তব সংকীর্তন। স্তব অর্থাৎ এই যে যারা হচ্ছে যে কি বলে তোষামোদ করে, অর্থাৎ ভালো ভালো গুণ গায়, তো এদেরকে বলা হয় স্তাবক দল। স্তাবক দল স্তব সংকীর্তন করুক। এইগুলা যাই হোক না কেন, লাস্টের স্তবকে কবি লিখছেন, কিন্তু সে স্বাধীনী কভু জন্মভূমি হিত। হিত মানে হচ্ছে স্বাধীনী, অর্থ সাধনা করেনি। দেখো এখানেও দুইটা শব্দ একত্র করা হচ্ছে,
সাধনা করেনি, সাধেনি। কভু কখনো জন্মভূমি হিত। হিত মানে ভালো চাওয়া বা ভালো করা, কিন্তু সে সাধেনি কবু জন্মভূমি, নিজের জন্মভূমির ভালো কিছু করেনি। স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত। নিজের জাতির সেবা যে কখনোই, কিঞ্চিত মানে সামান্য, সামান্য সেবাও যে করেনি। জানাও সে নরাধমে, জানাও সত্তর। সত্তর মানে দ্রুত, তাড়াতাড়ি। অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর। প্রচন্ড ঘৃণিত সে পাষণ্ড, অর্থাৎ পাপী, বর্বর। এখন তোমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে আন্ডারলাইন করা, এগুলা এক একটা বিপরীত শব্দ আমাকে বলতে হবে। ফার্স্ট বলে ফেলো তাড়াতাড়ি, নাম ধরে যেন ডাকতে না হয়, বলে ফেলো তাড়াতাড়ি। প্রথমে মহাজ্ঞানী। ভুল হলে হোক, কোনো সমস্যা নাই, বাট বলে ফেলো, তাহলে কিন্তু আমি মূর্খ। নাম ধরে ডাকবো। জ্ঞানীর বিপরীতে মূর্খ হয়, কিন্তু মহাজ্ঞানী যেটা, এর বিপরীতে আমরা কিন্তু বলতে পারি অল্প জ্ঞান। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে ধনবান। দরিদ্র। দরিদ্র বলা চলে। আবার আমরা সবসময় চেষ্টা করব যে যে শব্দটা আছে ওটার সাথে মিল রেখে একটা শব্দ দিতে। তাহলে ধনবান যদি হয় আমরা বলতে পারি কিন্তু ধনহীন, তাই না? এটা আরেকবার বলবেন? ধনহীন, হ দীর্ঘইকার দন্ত ন। ধনবান, ধনহীন। মহাজ্ঞানী, অল্প জ্ঞানী। এরপর বলো অসীম। সসীম, অসীম। সসীম, ঠিক আছে। এরপর সম্মান। অসম্মান, অসম। সম। হ্যাঁ, সমান, সম্মানের সাথে অপমান হবে না? হ্যাঁ, সম্মানের সাথে তো অপমান, অপমানও হবে, আবার অসম্মানও দেওয়া যেতে পারে। সম অসম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সম অসম, ঠিক আছে। এরপরে অক্ষুণ্ণ। পূর্ণ, ক্ষুণ্ণ, পূর্ণ। উজ্জ্বল, অনুজ্জ্বল, অনুজ্জ্বল। রম্য। যা- হ্যাঁ, কুৎসিত। হ্যাঁ, কুৎসিত হতে পারে। রম্য মানে হচ্ছে আনন্দদায়ক, ঠিক আছে। রম্য শব্দের অর্থ যদি আনন্দদায়ক হয় তাহলে বিপরীত শব্দ হবে কি? অসুন্দর বা কুৎসিত বা গাম্ভীর্য বলতে পারি। আচ্ছা যাই, গাম্ভীর্যই বেশিরভাগ ইউজ করে। এরপরে মহামূল্য। মূল্যহীন, হ্যাঁ, মূল্যহীন দেয়া যায়। তারপর তারপর দাস, দাসী, না দাস দাসী হবে না, এটা তো দাস লিঙ্গ দাসী, এটা তো হ্যাঁ লিঙ্গ পরিবর্তন করলাম। হ্যাঁ, দাস, প্রভু। দাস, দাস হ্যাঁ মালিক, প্রভু হতে পারে, মনিব হতে পারে, মালিক হতে পারে। এরপর বলো স্তাবক। অস্তাবক। না, অস্তাবক হয় না। স্তাবক অর্থাৎ যে হচ্ছে গুণ গাচ্ছে, তোষামোদ করছে, তাই না? মানে বাংলা ভাষায় বলতে গেলে তেল লাগাচ্ছে। তো স্তাবকের বিপরীত তখন হবে নিন্দুক, অর্থাৎ যে নিন্দা করছে, খারাপ খারাপ কথা ছড়াচ্ছে। স্তব সেম, তাহলে স্তবর বিপরীত হবে নিন্দা। প্রভু। বলে ফেলো, বলে ফেলো। হ্যাঁ, সর্বদা। হ্যাঁ, দেয়া যায়।
সর্বদা বলতে পারো। এরপর কভু মানে হচ্ছে কখনো কখনো, মানে সব সময় না। সর্বদা বললে বলা হয় যে সব সময়। এরপর হচ্ছে কিঞ্চিত, অধিক, অধিক। অকিঞ্চিত বললে আরো বেশি ভালো হয়। সেবা, সেবা কি হবে? অযত্ন, অযত্ন। আর আরো কিন্তু হতে পারে। যত্নহীন, না, আমি যদি এখানে বলতাম যে সেবা, না যত্নহীন, দেখো এখানে কিন্তু পদের সাথে মিলছে না জিনিসটা, পদই পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের তো পদের শ্রেণী বিভাগটা পড়ানো হয়নি খুব সম্ভবত, বলছিলাম পরে পড়াবো। জি ভাইয়া। আচ্ছা, এরপরে পড়াচ্ছি। আচ্ছা, এরপর বলতো স্বজাতি। ভিনজাতি, হ্যাঁ, ভিন জাতি বলা যায়। তারপরে হচ্ছে যে সত্তর। সত্য শব্দের অর্থ কি? না না, অর্থ না, বিপরীত শব্দ। হ্যাঁ ভাইয়া, অর্থটা না জানলে তো বিপরীত শব্দ ও পারতেছি না। আচ্ছা আচ্ছা, সরি সরি। অর্থ হচ্ছে দ্রুত। সত্তর মানে আমরা বলি না অতি সত্বর এই কাজটা করে ফেলো, মানে অতি দ্রুত এই কাজটা করে ফেলো। সত্তরের বিপরীত হবে, আমি বলি মন্থর। ওই যে আমরা এটাও বলি যে স্লথ গতিতে আগাচ্ছে অথবা মন্থর গতিতে আগাচ্ছে, সেটাই। সত্তরের বিপরীত হচ্ছে মন্থর। অতীব অনতীব, অতীব অনতীব। জি ভাইয়া, হয়। অতীব শব্দের অর্থ কি বলতো আমাকে? খুব, খুব। মনে খুব হচ্ছে। বললা? জি ভাইয়া। হ্যাঁ, ওটাই হবে, ওটাই হবে, ওটাই হবে। খুব। তো অতীবের বিপরীত কি হবে? অনতীব, নির্জীব কি হয়? অতীব নির্জীব। না ভাই, নির্জীব শব্দের অর্থ তো নির্জীব তো নিরিবিলি থাকা। নির্জীব হচ্ছে নিস্তেজ হয়ে থাকা। অতীব মানে হচ্ছে যে প্রচন্ড একটা ভাব। অল্প, হ্যাঁ, অল্প হতে পারে, অতীব অল্প। আচ্ছা, এরপর ঘৃণিত। অঘৃণিত, নন্দিত, নন্দিত, হ্যাঁ। অঘৃণিত হয় না কখনো, নন্দিতই হয়। তোমাদের যখন জিজ্ঞেস করা হবে তোমরা বই দেখে বলো, কোনো সমস্যা নাই, তাও বলো, অন্তত তোমরা শিখতে পারবা। আচ্ছা, তোমাদের তো ব্রেক দেওয়া হয় নাই। আমাকে বলা হয়েছিল যে 15 মিনিট 15 মিনিট করে দুই ভাগে ভাগ করে ব্রেক দিতে। আমি কি এভাবে দুই ভাগে দিব নাকি একসাথে 30 মিনিটের একটা ব্রেক দিয়ে দিব? একসাথে 30 মিনিটের একটা দিয়ে দেন, তারপর ঠিক আছে, খাওয়া দাওয়া করো তোমরা, নামাজ কালকে পড়ে তারপর আবার আসো। কালকে ম্যাথ কি বলতেছিল? পড়াইছে 3 ঘন্টা এক নাগাড়ে। বলছি ম্যাথ পড়াইছে এক নাগাড়ে 3 ঘন্টা, উনি ব্রেক দেয় নাই, একসাথে একটু তাড়াতাড়ি ছেড়ে ও দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আবার 9টার সময় এখানে জয়েন করবো, ঠিক আছে? জি ভাইয়া। এখানে একটু একটু জয়েন করলো। না, রেকর্ডিংটা আচ্ছা চালু ছিল না, ওটা চালু করে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে অভিধানের ভুক্তি কোনগুলিকে বলে? অভিধানে যে সকল শব্দ দেয়া থাকে
যে সকল শব্দের অর্থ দেয়া থাকে, পরিচিতি দেয়া থাকে, এই শব্দগুলোকে বলা হচ্ছে ভুক্তি, ওই ধরনের ভুক্তি। এবং কিছু কিছু ক্ষেত্রে এই শব্দের উৎপত্তিও দেয়া থাকে। উৎপত্তি বলি বা ব্যুৎপত্তি বলি, যেটাই বলি না কেন, ব্যুৎপত্তি শব্দের অর্থ হচ্ছে যে বিশ্লেষণ, এটার উৎপত্তিটাকে আরেকটু বিশ্লেষিত করে এর যত অভ্যন্তরে কি কি আছে, প্রত্যয়, উপসর্গ, ধাতু, এই সবগুলো একদম ভেঙে ভেঙে দেখানো। আর হচ্ছে যে এখানে কোন ভাষা থেকে আসছে কিছু কিছু জায়গায় সেটাও মেনশন করা থাকে, যেমন হচ্ছে ফার্সি থাকলে ফা লেখা থাকে, আরবি থাকলে আ লেখা থাকে, এই ধরনের কিছু জিনিস থাকে। এইখানে হচ্ছে সেগুলোকে আলাদা আলাদা ভাগ করে বলা আছে, শীর্ষ শব্দ, উচ্চারণ, সাথে হচ্ছে যে উচ্চারণ এভাবে লেখা থাকে ডিকশনারিতেই, তো তোমরা উচ্চারণটাও ওভাবে দেখে ফেলতে পারো। মেঘাবৃত, সাহেব, ঠিক আছে। এরপর গঠন, এই যে সন্ধি যদি হয়ে থাকে, সন্ধিটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে শব্দের গঠন। উৎস, এটা আরবি না ফার্সি না হিন্দি, সেগুলো এভাবে সংক্ষিপ্ত রূপে দেখানো থাকে। এরপর হচ্ছে অর্থান্তর সংখ্যা। কোনো ভুক্তি যদি অন্য একটা ভুক্তিতে আগে থেকে দেখানো থাকে বা একাধিক অর্থে সেটা বোঝানো হয়, সেখানে 1, 2, 3 এইভাবে দেয়া থাকে। শব্দের শ্রেণী, এটা তো আগে বললাম তোমাকে, তোমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যেটা একটা সংক্ষিপ্ত রূপ দিয়ে বোঝানো থাকে প্রথম বলা থাকে। শব্দের অর্থ, যত টাইপের অর্থ আছে সবগুলো দেয়া থাকে। সেম টাইপের অর্থ দেখো একই সাথে লেখা থাকে, তারপর সেমিকোলন দেয়া থাকে, এরপর আবার আরেক টাইপের অর্থ দেয়া থাকে। আচ্ছা, এখানে এগুলো এখানে শেষ। এরপরে তোমাদের যেটা মাঝখানে পড়ানো হয়নি সেটা হচ্ছে, ও আচ্ছা, এখানে তো একটা টপিক আছে, জিজ্ঞাসা। এই যে একটা শব্দ দেয়া, তোমাদের এখানে টাস্ক হচ্ছে যে তুমি অভিধান থেকে এগুলো বের করবা, প্রত্যেকটা শব্দ মার্ক করবা। কিন্তু তোমরা তো বললে তোমাদের বাংলা অভিধান নেই, তোমরা একটু চেষ্টা করো এটা জোগাড় করে ফেলতে, কারণ এটা তোমাদের যে কোনো সময় লাগবে। এটা থাকলে তোমাদের সবাইকে বারবার জিজ্ঞেস করতে হবে না যে আচ্ছা এটার অর্থ কি, ওটার অর্থ কি, তো আমি জানি না। কারণ টিচারদেরকে তোমরা সবসময় পাবা না, যেটা পাবা সেটা হচ্ছে ডিকশনারি, একটা ডিকশনারির সাথে রাখবো অবশ্যই। না হলে এই চ্যাপ্টারটার কোনো গুরুত্বই নেই যদি ডিকশনারি তোমাদের হাতে না থাকে। বুঝতে পারছো? আচ্ছা, ব্যাকরণ মেনে লিখতে শিখি। আচ্ছা, তোমা বলো তো বিশেষ্য কি? তোমা, জি ভাইয়া। হ্যাঁ বলো বিশেষ্য কি? আগের দিন তো তোমার এটা প্রবলেম ছিল। এগুলো কিন্তু ছোটবেলার পড়া, বলে ফেলো। আগের দিনও কিন্তু পড়াইছি বিশেষ্য কি। তোবা, জি ভাইয়া। হ্যাঁ বিশেষ্য কি? নাম ধরে ডাকলে জি ভাইয়া, এরপরে আর কথা নাই। বলতে পারবে না? তোবা, জি ভাইয়া। না, বলে দেন। তোমাকে এভাবে পড়া ভুলে গেলে হবে? আগের দিনও তো বললাম, বিশেষ্য হচ্ছে নাম শব্দ, কোনো কিছু, যে কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য। মনে থাকবে? জি ভাইয়া। সেটা কোনো ব্যক্তির নাম হোক, কোনো বস্তুর নাম হোক, স্থানের নাম হোক, কালের নাম হোক, জাতি, সমষ্টি, কর্ম, যে কোনো কিছুর নাম হোক, গুণের নাম হলেও সেটা বিশেষ্য। এবার বলো, ব্যক্তির নাম যদি আমি বলি
তাহলে কি বলবা? তুবা একটা বিশেষ্য, মুনতাহা বিশেষ্য, বুশরা বিশেষ্য। বস্তুর নাম যদি বলি লালমনিরহাট, এটা একটা স্থানের নাম, বিশেষ্য। তারপর হচ্ছে পাবনা, স্থানের নাম বিশেষ্য। ডেমরা, স্থানের নাম বিশেষ্য। বস্তুর নাম যদি আমি বলি, বস্তু বলো তো, উদাহরণ দাও। চেয়ার, টেবিল, বই, খাতা। হ্যাঁ, এবার যদি আমি বলি কাল, কালের উদাহরণ। ভাইয়া সোমবার, রবিবার, জানুয়ারি। হ্যাঁ, এগুলো কাল। তারপর জাতি, মানুষ, পশু পাখি। হ্যাঁ হতে পারে সমষ্টি, ভাইয়া দোষ, গুণ, অবস্থা। সমষ্টি, সমষ্টি। ভাইয়া পরিবার, এরকম। হ্যাঁ হতে পারে পরিবার, সমাজ। এবার গুণের নাম বলো তো। সততা, দয়া। বিনয়, ভালো। হ্যাঁ, তোমার কখনো ভুল হবে? বিশেষ্য বলতে পারবা কেউ জিজ্ঞেস করলে? জি ভাইয়া। এরপর হচ্ছে সর্বনাম। এই বিশেষ্যের পরিবর্তে আমি যেটা বসাবো সেটাই সর্বনাম। সর্বনাম কয়েক টাইপের হয়। প্রথমত আমি যদি বলি, অনেক টাইপের হয়, কিন্তু আমি শর্টকাটে কয়েকটা বলেছি। যেমন ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তির নামের পরিবর্তে যেটা বসায়, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তারা, যে, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। নির্দেশক সর্বনাম যদি বলি, সেগুলো হবে, আমি যদি এটা, ওটা, যেটা, সেটা, ইনি, ইনি, এই, ইহারা, মানে আমি তাকে নির্দেশ করতেছি, সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। আর যদি আমি কাউকে নির্দেশ করে কিছু না বলি, যেমন কেউ, কিছু, কোনো কিছু, কারো, কাকে, কেউ, কেহ, এনে কিন্তু কেউ নির্দিষ্ট না, সেই ক্ষেত্রে এটা অনির্দেশক সর্বনাম। তোমাদের এত প্রকারভেদ লাগবে না, আমি শুধু সর্বনামের টাইপ গুলো বলে দিচ্ছি, একটু খালি খেয়াল করো আর মাথায় রাখো। সাকল্যবাচক সর্বনাম, অর্থাৎ সকল থেকে সাকল্য আসছে। সাকল্যবাচক সর্বনাম কি কি? উভয়, সকল, সব, সকল পশু একত্র হলো, উভয়ের হাতেই বাঁশি আছে, সব ছাত্র এখানে আসো। সাকল্যবাচক সর্বনাম। সংযোগবাচক সর্বনাম আছে, যিনি ভালো, যিনি সৎ তিনি ভালো, যারা ক্লাস করে তারাই পরীক্ষায় ভালো করে। এই যে যারা, তারা, যিনি, তিনি, যাহারা, তাহারা, যেগুলো, সেগুলো, যে সমস্ত, সে সমস্ত, যেসব, সেসব, এগুলো হচ্ছে সংযোগবাচক সর্বনাম, অর্থাৎ দুইটা বাক্যকে সংযুক্ত করে। সাপেক্ষ সর্বনাম, যিনি, তিনি, যাহা, তাহা, যে, সে, সাপেক্ষ সর্বনাম। প্রশ্নবাচক তো তোমরা জানোই, কে, কি, কিসে, কারা। আত্মবাচক সর্বনামটা ইম্পর্টেন্ট। আত্মবাচক মানে নিজেকে বোঝায় এমন, যেমন নিজ, স্বয়ং, আপনি। ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। ব্যতিহার মানে কি জানো? কেউ বলতে পারবা ব্যতিহার মানে কি? না ভাইয়া, বলে দাও। ব্যতিহার হচ্ছে যেটা নিজেদের মধ্যে হয়। যেমন আমি যদি বলি যে নিজেদের মধ্যে বলতে দুইজনের মধ্যে যদি ওরা নিজেরা নিজেরা মারামারি করে, এই যে আমি মারামারি বললাম,
এটাকেই বলে ব্যতিহার। আমি যদি বলি আপনা আপনি ব্যাপারটা মিটিয়ে ফেললো, অর্থাৎ নিজেরা নিজেরা ব্যাপারটা মিটিয়ে ফেললো। আবার যদি বলি তারা নিজে নিজে এ বিষয়ে উদ্যোগী হয়েছে, এটাও ব্যতিহারিক সর্বনাম। বুঝতে পারছো? আমি যদি বলি গালাগালি, চালাচালি, ঠিক আছে, ব্যতিহার, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে নিজেদের মধ্যে যেটা হচ্ছে। ব্যতিহার শব্দটা মাথায় রাখবে, এটা প্রায়ই ব্যাকরণে আসবে। অন্যাদিবাচক সর্বনাম, অর্থাৎ অন্য বোঝাতে, অন্যে যাচ্ছে তাই বলবে আর আমি তা সহ্য করব, অন্যে, এটা হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম। বা অপরে পারলে তুমিও পারবে, অপরে, এটাও অন্যাদিবাচক সর্বনাম। তো এই ধরনের বিভিন্ন ধরনের সর্বনাম আছে। ক্রিয়া, ক্রিয়া তো জানোই যেটা কাজ। ক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে, বলো দুই প্রকার কি কি? সমাপিকা আর অসমাপিকা। এটা তো একটা গেল, আরেকটা আছে। কয়েক টাইপের আছে না ক্রিয়া? আচ্ছা আমি বলতেছি, তোমাদের কারো কাছে কি ব্যাকরণ বই আছে? তোমরা কোন রাইটারকে ফলো করো? হ্যালো? জি ভাইয়া, এমদাদুল হক। এমদাদুল হক কে? ভাইয়া রাইটার। ওই এমদাদুল হক মিলন? না ভাইয়া, মোহাম্মদ এমদাদুল হক। ও, কাদের কাদের যে বই পড়ো, হায়াত মাহমুদের বই কিনতে পারো, সৌমিত্র শেখরের বই কিনতে পারো, নিরঞ্জন অধিকারীর বই কিনতে পারো। আমি বলবো যে সবাই হায়াত মাহমুদের ইন্টারের বইটা কিনে ফেলো, তোমাদের জন্য অনেক ভালো হবে। একই সাথে তো 9-10 এর পড়াও হবে, ইন্টারের পড়াও হয়ে যাবে। ক্রিয়া অনেক প্রকার আছে, তোমরা যদি চাও তাহলে আমি প্রত্যেকটা ধরে ধরে পড়াবো, আর যদি না চাও তাহলে আমি খালি ভার্সলি পড়ায় যাবো। বলো কি করবো? প্রত্যেকটা ধরে ধরে পড়াবো প্রত্যেকটা? জি ভাইয়া। তাহলে তোমাদের সামনে বই থাকতে হবে। বই আছে কি? না ভাই, আপাতত নেই। আচ্ছা, তোমার আছে? না ভাইয়া। আচ্ছা, তোমরা প্রত্যেকে বই কিনে ফেলবা আপাতত, আমি বলছি এটা, আহ মনে রাখো, পরবর্তীতে রেকর্ডিং দেখে নিবে। অবশ্য মানে আমি বলবো যে এখন যেটা বলছি সেটা একদম মাথায় গেঁথে নাও, কারণ রেকর্ডিং দিতে হলে আবার সময় চলে যাবে। এরপরে জাস্ট শুধু বইটা দেখে নিলেই হবে। তুমি একটু কোঅপারেট করো, আমি যেটা বলতেছি ওটা রিপ্লাই দাও। ক্রিয়া কয়েক ভাবে ভাগ করা যায়। প্রথমত, একটা যেটা বললা সমাপিকা অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটা সমাপিকা ক্রিয়া। আজ আমি কাজটা করব, ঠিক আছে, সমাপিকা ক্রিয়া। আর যদি বলি অসমাপিকা ক্রিয়া, তাহলে যেমন ধরো আজ আমি বাড়ি এসে, এই যে এসে, এটা অসমাপিকা ক্রিয়া, কারণ আরেকটা ক্রিয়া না আসলে এই ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না। আমি বাড়ি এসে কি করব, তাই না, অর্ধেক থেকে যাচ্ছে। এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, মানে যেটা সমাপ্ত হচ্ছে, যেটার ভাব সমাপ্ত হচ্ছে না। এটা হচ্ছে অর্থ সম্পর্ক বিচারের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এবার যদি আমি গঠন বৈশিষ্ট্য বিচারে ক্রিয়াপদ দেখি, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়া হয়, যেমন সাপুরে সাপ খেলায়। প্রযোজক ধাতু, প্রযোজক ক্রিয়া সবসময় মনে করবা
যেটা সে নিজে করে না কিন্তু আরেকজনকে দিয়ে করায়, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন সাপুড়ে সাপ খেলায়, অর্থাৎ সাপটা কিন্তু নিজে খেলছে না, সাপকে দিয়ে খেলাচ্ছে। সাপুড়ে সাপ খেলায়। নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর সাথে বিভক্তি যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ধাতুর ক্রিয়া বলে। যেমন শাসনের জন্য বেতানো ঠিক নয়। এই যে বেত, বেত কিন্তু একটা নাম শব্দ, তাই না? বেত হচ্ছে ওই যে মারে যে লাঠিটা দিয়ে সেটাকে বেত বলে। তো এখন এইখানে হচ্ছে এই নাম শব্দের সাথে যখন হচ্ছে যে বিভক্তি যোগ হয়, আন ও বিভক্তি যোগ হয়ে একটা ক্রিয়া হয়ে গেল, শাসনের জন্য বেতানো ঠিক নয়, তাই না? বেতানো মানে কি? বেত দিয়ে মারা। এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। তবু একটু বলো তো প্রযোজক ক্রিয়া কি? তোবা? জি ভাইয়া। জি ভাইয়া না বলে একটু বলো যে প্রযোজক ক্রিয়া কি? ভাইয়া কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো। হ্যাঁ, হয়েছে। এবার একটা উদাহরণ দাও। মা শিশুকে আদেশ করেন। মা শিশুকে আদেশ করেন। না, এটা তো হলো না। শিশুকে দিয়ে তো কিছু করাচ্ছে না। আমি যদি বলি মা শিশুকে গোসল করায়, অর্থাৎ গোসলটা কিন্তু সে নিজে করছে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে। এই করাইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমি যদি বলি রাহুল সাইকেল চালায়, সে কিন্তু নিজে চলছে না, সাইকেলকে চালাচ্ছে। বুঝতে পারছো? এবার একটা উদাহরণ দাও, প্রত্যেককে একটা করে উদাহরণ দাও। হ্যাঁ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমি তো এই টাইপই বলছিলাম একটা, তুমি অন্য টাইপ একটা বলো। হ্যাঁ, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। হ্যাঁ, হতে পারে। রাখাল গরু চড়ায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, হতে পারে। এরপর মুনতাহা তুবা। তুবা, মুনতাহা, তোমরা রেসপন্স করো না। হ্যালো? জি ভাইয়া। মানে কোনো কিছু জিজ্ঞেস করলে মাইক্রোফোনটা অন করে বলো জি ভাইয়া, এরপর আবার মাইক্রোফোনটা সুন্দর করে অফ করে দাও। আরে আনসার দাও না, একটা বাক্য রেডি করো প্রযোজক ক্রিয়ায়। শোনো, আমি এগুলো পড়াচ্ছি এই জন্যই কারণ যাতে সামনে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা না হয়, কারণ তোমাদের এগুলো কখনো পড়ানো হয় নাই। তো হঠাৎ করে যদি একটা কোয়েশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে বা যে কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তখন তো এই জিনিসগুলো তোমরা পারবা না, কারণ তোমরা আগে এগুলো পড়ে আসো নাই। অথচ এগুলো তোমাদের এখন পড়ানোর কথা। যাই হোক, সামনে আগাই। না, প্রথমে বললাম প্রযোজক ক্রিয়া, এরপর নাম ধাতুর ক্রিয়া বেতানু। তো নাম ধাতুর একটা উদাহরণ দাও। শাসনের জন্য বেতানো ঠিক নয়। এরকম হ্যাঁ মানে নাম নাম। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, নাম ধাতুটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, নাম ধাতুটা হচ্ছে যে তোমার কোন একটা নাম শব্দ
যেমন ব্যাত, ব্যাত মানে কি যেটা দিয়ে মারা হয়, ওই ব্যাতটা কি একটা নাম না, একটা বস্তুর নাম। তো ওই নামের সাথে যখন একটা বিভক্তি বা প্রত্যয় কিছু একটা বিভক্তি যুক্ত হয়ে যখন একটা ক্রিয়া গঠন করে, তখন সেটাকে বলে নাম ধাতুর ক্রিয়া। যেমন শাসনের জন্য বেতানো ঠিক নয়, অর্থাৎ এই যে ব্যাত দিয়ে মারা, এটাকে এই ক্রিয়াটাকে একত্রে বলা হচ্ছে বেতানো, তাই না? নাম থেকে একটা ক্রিয়া বানিয়ে ফেলবো, এটাকে বলছে নাম ধাতুর ক্রিয়া। তো এই ধরনের একটা উদাহরণ দাও। হ্যাঁ, বাজারে সবজির দাম বাড়ছে। এখানে নাম ধাতু কোথায়, নাম শব্দ হ্যাঁ, কোথায়? সবজির সেটা ক্রিয়া হয়েছে, ক্রিয়াতে কি রূপান্তরিত হয়েছে? ভাইয়া বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। আরে ভাই, এটার দাম বাড়ছে ওইটার দাম বাড়ছে, এটা দিয়ে তো কিছু হইলো না। আমার একটা নাম শব্দ লাগবে যেটা ক্রিয়া হয়ে যাবে, নিজেই একটা ক্রিয়া হয়ে যাবে। যেমন ব্যাত থেকে বেতানো, তো পেঁয়াজ থেকে তো পেঁয়াজানো, এটা তো আমি বলতে পারতেছি না। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সামান্য ভুলের জন্য ঠ্যাঙানো ঠিক না। ঠ্যাং, ঠ্যাং মানে কি পা, তো এইটা একটা নাম শব্দ। এরপর যখন আমি বললাম ঠ্যাঙানো, এটা কিন্তু ক্রিয়া হয়ে গেল, অর্থাৎ মারা বোঝাচ্ছে। তো সামান্য ভুলের জন্য কাউকে ঠ্যাঙানো ঠিক না, এই যে ঠ্যাঙানো, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আসলেই বুঝতে পারছো? জি ভাইয়া, কিন্তু বাক্য তৈরি করতে পারছি না। হ্যাঁ, কারণটা হচ্ছে তোমাদের শব্দগুলো ঠিক মতো জানা নেই। কোনো অসুবিধা নেই, তোমরা ওই একটা ব্যাকরণ বই কিনে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। এরপর আর দুইটা আছে, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া হচ্ছে যেখানে সমাপিকা অসমাপিকা ক্রিয়া দুইটাই থাকে। যেমন হচ্ছে ছেলেরা হেসে, নিশ্চয়ই ভাবটা প্রকাশ নেই পুরোপুরি ভাবে। আমি যদি বলি ছেলেরা হেসে ফেললো, হেসে একটা ক্রিয়া, ফেললো একটা ক্রিয়া, সমাপিকা অসমাপিকা দুইটা ক্রিয়া, এইখানে এটা যৌগিক ক্রিয়া। এরপর হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া হচ্ছে কি, বিশেষ্য বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সাথে কর, হ, দে, পা, যা, কাট, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াকে মিশ্র ক্রিয়া বলে। মাথার উপর দিয়ে হয়তো যাচ্ছে, কিন্তু আসলে বইটা সামনে থাকলে তোমরা ভালো করে বুঝতে পারবে। একটা উদাহরণ দেই, শোনো। আমরা লালবাগ কেল্লা দর্শন করলাম, এই যে দর্শন, দর্শন কিন্তু একটা কি, বিশেষ্য, বিশেষ্য না? হ্যালো, জি তোমরা ভাইয়া যে মাঝে বিশেষ। মাঝে ঘুমায় যাও, বলো তো এটা কেন বিশেষ্য? ভাইয়া নাম আছে যে নামবাচক। কিসের নাম এটা? দর্শন, এটা কিসের নাম? কাজের। কাজের নাম। হ্যাঁ, তোমরা কি বোর হয়ে গেছো নাকি ঘুম পাচ্ছে? তাও রেসপন্স করে না, কি করবো না বলো ভাই, তোমাদের নিয়ে? না, একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো, প্রথমবার তো, বললে হ্যাঁ বই হ্যাঁ, দেখলে। সেটাই, সেটা তো বলতে হবে যে বুঝতে অসুবিধা হচ্ছে, আবার বুঝাবো, তাহলে আমি আবার বুঝাবো। আবার আমি কিন্তু বুঝিয়ে তোমাদের, যাও, বইটা দেখলে আবার বুঝতে পারবো ভালো করে। এখন মানে কি বই নেই তো সামনে, ওইভাবে তোমাদের কি নেক্সট বুঝতেছি। আরেকটা ক্লাস আছে 2 ঘন্টার রিভাইজ? না না ভাইয়া, নেই। এই একটাই? হ্যাঁ, একটা। তাহলে আমার মনে হয় কি,
এখন ডিটেলসে না গিয়ে আমি তোমাদেরকে একদম এটা হালকার উপর ঝাপসা করে পড়ায় দিয়ে যাই, জি জি ভাইয়া, ভালো এবং হবে। পরীক্ষার পরে হচ্ছে তোমাদের এটা ডিটেলসে আমি পড়াবো যখন তোমাদের হাতে বই থাকবে। জি, ভাইয়া হায়াত মাহমুদেরটা কিনবো, বাংলা দ্বিতীয় পত্র। হায়াত মাহমুদেরটা কিনলেই ভালো হয়, কারণ ওখানে বিস্তারিত অনেক কিছু দেয়া আছে। এছাড়া ওই যে যাদের যাদের নাম বললাম, নিরঞ্জন অধিকারী, তারপর সৌমিত্র শেখর। তবে এই যে হায়াত মাহমুদ উনি অনেক আগে থেকে বই লিখছেন, তো তো উনার বইয়ে হচ্ছে যে অনেক বেশি টপিক দেয়া থাকে, ওটা কিনলেই ভালো। ওই যে কোনটা কিনবা জানো, ওই যে এসএসসির জন্য না, কিন্তু ওই ইন্টারের জন্য যে 3 খণ্ডের বই আছে সেটা কিনবা। আচ্ছা, আর যদি তোমাদের ইচ্ছা হয় বিভিন্ন বাংলা গাইডও কিনতে পারো, যেমন হচ্ছে যে এই পাঞ্জেরি বা লেকচার যাই পাও না কেন, ওগুলোর মধ্যেও দেখা যায় যে এই ব্যাকরণের বিষয়গুলো অনেক ডিটেলসে লেখা থাকে। আচ্ছা, এরপরে আমরা যাই বিশেষণে। বিশেষণ মানে কি? যে কোনো শব্দকে সেটা হচ্ছে এক্সট্রা একটু অর্থ যোগ করবে, অর্থটাকে সম্প্রসারিত করবে, এটাই হচ্ছে বিশেষণ, অর্থাৎ বিশেষায়িত করা, বিশেষ রূপে অর্থ যোগ করা। এর উদাহরণ কি তোমরা দিতে পারবা? যে কোনো কিছুর বিশেষণ হয়, যেমন বিশেষ্যরও হয়, সর্বনামেরও হয়, ক্রিয়ারও হয় বিশেষণ। তো বিশেষ্যর বিশেষণ একটা উদাহরণ আমি বলি। ভালো ছেলে, ছেলেটা কেমন? ভালো। অর্থাৎ এই যে ভালোটা ছেলের আগে বসে এইটার যে গুরুত্ব সেটাকে বিশেষায়িত করছে। এরকম একটা পিকুলিয়ার একটা উদাহরণ দাও তো বিশেষ বিশেষণের, বিশেষের বিশেষণের। নীল আকাশ। নীল আকাশ, ভেরি গুড। এবার ক্রিয়ার একটা বিশেষণের দাও তো উদাহরণ। ক্রিয়া অর্থাৎ সে কাজটা কেমন হয়, কাজের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে, তাই তো? তাহলে ক্রিয়া বিশেষণ কি হবে? লোকটি ধীরে ধীরে কাজ করছে। হ্যাঁ, সেটাও হয়। আরেকটা কিসের বিশেষণ যেন বললাম? হ্যাঁ ভাইয়া, এটা তো ক্রিয়া বিশেষণেরটাই বলেছে। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, বিশেষণের অতিশায়ন বলতে কি বুঝো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। বিশেষণের অতিশায়ন বলে যেটাকে। অতিশায়ন হচ্ছে তুমি যখন যে, চাইতে, অপেক্ষা, হতে, থেকে এগুলো যুক্ত করো, মানে দুইটা বস্তুর বা একাধিক বস্তুর তারতম্য বোঝাতে, তখন অতিশায়ন হয়। যেমন তুবা এবং মুনতাহার মাঝে সবচেয়ে ভালো কে, এই যে আমি সবচেয়ে ব্যবহার করলাম, এটা হচ্ছে অতিশায়ন। আমি যদি বলি তুবার থেকে বুশরা লম্বা, এই যে থেকে, এটাও বিশেষণের অতিশায়ন। এই যে আবার অতিশায়ন এমন ভাবে হয় যে তর, তম এগুলো যুক্ত করে হয়, যেমন বিষয়টি গুরুতর, দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘতম, এই যে তরতম যুক্ত করলাম, এগুলো হচ্ছে অতিশায়ন। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তোমাদের এখানে ক্রিয়া গেল, ক্রিয়া বিশেষণ গেল। অনুসর্গ, অনুসর্গ জিনিসটা কি? অনুসর্গ হচ্ছে বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ, বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে। যেমন ধরো, এই উদাহরণে ধরো এখানে কি লেখা, মাথার ড্যাশ নীল আকাশ,
বাক্যে একটি অনুসর্গ বসাও। মাথার উপরে নীল আকাশ। মাথার উপরে নীল আকাশ। দেখো এই যে মাথার সাথে কিন্তু নীল আকাশকে সম্পর্কিত করছে একটা শব্দ। কার ড্যাশ গেলে জানা যাবে? তার কাছে গেলে জানা যাবে। কার কাছে গেলে জানা যাবে? মন ড্যাশ লেখাপড়া করবে। তুবা বলো। মন দিয়ে লেখাপড়া মন করবে। মন দিয়ে লেখাপড়া করবে। ভেরি গুড। দেখো অনুসর্গ এবং যোজকের মধ্যে কিন্তু বিশাল বড় পার্থক্য আছে। যোজক কি আর অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা বাক্যাংশের যদি মিল ঘটায়, সম্পর্কিত করে, সেইটা অনুসর্গ। আর যোজক হচ্ছে দুইটা শব্দকে যোগ করবে অথবা দুইটা বাক্যাংশকে যোগ করবে। যেমন হচ্ছে প্রাণ অপেক্ষা প্রিয় আর কিছু নেই। এই যে আর হচ্ছে এই যে দুইটা অনুসর্গে ভাগ করলো। এরপরে আবার আমি যদি আরো কিছু অ্যাড করি, যেমন ধরো যে ভারত বনাম শ্রীলঙ্কার খেলাটা বেশ জমেছিল। অর্থাৎ কি, ভারতের সাথে শ্রীলঙ্কার খেলা হচ্ছে, তাই না? এই দুটাকে যুক্ত করলো কি, বনাম দিয়ে, ইংরেজিতে যেটাকে আমরা বলি ভার্সাস। তারপর আরো কিছু আছে, যেমন হচ্ছে আমি এখানে আসলাম এবং সে এখান থেকে ফিরে গেল, এবং এটাও একটা কি বলো, যোজক। আচ্ছা, এখানে যোজক বসাও তো, বসার সময় নেই, যেতে হচ্ছে। এখানে কি যোজক হবে বলো তো? বসার সময় নেই তাই যেতে হবে। হ্যাঁ, হতে পারে যোজক। তাই যদি না দেই আর কি বসানো যায় বলো তো? বসার সময় এখন নেই, এখন যেতে হবে। এখন এখন তো এটা যোজক হলো না। বসার সময় নেই বলেই যেতে হচ্ছে, এই যে বলেই ব্যবহার করলাম, এটা হচ্ছে ক্রিয়াজাত। সরি, একটু ভুল বললাম। যেহেতু বসার সময় নেই সেহেতু যেতে হচ্ছে। এই যে যেহেতু সেহেতু, এটা একটা যোজক। এরপর হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দ তোমরা জানো, এই যে কি বসে গেল, ছেলেটার কি কষ্ট, এই যে কি বসলো, এটা একটা আবেগ শব্দ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই যে মরি মরি, আবেগ শব্দ। ছি ছি তুমি এত নীচ, আবেগ শব্দ। উফ, আবেগ শব্দ। তারপর হচ্ছে হায় রে, আবেগ শব্দ। এই বিভিন্ন ধরনের আবেগ শব্দ আছে। শব্দের লগ্নক। লগ্নক বলতে তোমরা কি বুঝো? বলতে পারো কি, লগ্নক বলতে কি বুঝো? না ভাইয়া। লগ্নকের এই যে এখানে কিছু প্রকার তো লেখাই আছে, শব্দ বিভক্তি, ক্রিয়া অতিরিক্ত বিভক্তি, নির্দেশক, বচন, পলক। যেমন ধরো এই যে শব্দ বিভক্তি, ছেলেকে কে যুক্ত হলো, এটা এক ধরনের লগ্ন। ক্রিয়া বিভক্তি, সে বই পড়ে, পড়ার সাথে এই বিভক্তি যোগ হয়ে গেল, পড়ে। পড়েছিল, এ ছিল, এ ছিল হচ্ছে একটা ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি বুঝতে পারছো? এখন আমি যদি তোমাদেরকে বলি যে অতীতকালের একটা ক্রিয়া বিভক্তি বলো, তাহলে কি হবে বলো তো? অতীতকালের একটি ক্রিয়া বিভক্তি।
সে গতকাল বই পড়ছিল। ক্রিয়া বিভক্তি চাইছি আমি, অতীত কালের একটা ক্রিয়া বিভক্তি। দেখো, সে বই পড়ে, তাহলে পড়ার সাথে এ মিললো, তাহলে এ হচ্ছে বর্তমান কালের ক্রিয়া বিভক্তি। আমি যদি বলি সে বই পড়েছিল, এ ছিল হচ্ছে অতীত কালের বিভক্তি। জিনিসটা কি ক্লিয়ার? এই যে এ জি ছিল, ভাইয়া। আমি কি আরো ভেঙে বলবো নাকি বুঝছো? বুঝছি। তুবা বুঝছো? জি ভাইয়া। তুবা তাহলে বলো তো ভবিষ্যৎকালের একটা ক্রিয়া বিভক্তি। সে বই পড়বে। ক্রিয়া বিভক্তি বলো। তুবা না বুঝলে বলো না কেন যে এটা বুঝি নাই। ভাইয়া ববেন। কে? দরজা খোলা আছে? এক্সকিউজ মি, একটু ওয়েট করো। হ্যালো, সরি, ওই হলের মিটিং ছিল, ওই জন্য ডাকতে আসছিল। আচ্ছা, যাই হোক, আমরা কোথায় ছিলাম? ক্রিয়া বিভক্তি। ভাইয়া ভবিষ্যতের ক্রিয়া বিভক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনে আমি লিখি, দেখো। তুবা বললো পড়বে, বিভক্তি মানে কি নিশ্চয়ই শেষে যেটা যোগ হচ্ছে। পড়বে শব্দটা কোত্থেকে আসলো? পড়া যোগ এবে, পড়বে। এই যে এবে হচ্ছে ক্রিয়া বিভক্তি, বুঝতে পারছো? এবার তোমরা হচ্ছে যে কোনো একটা ক্রিয়া দাও আমাকে, আমি ওটা থেকে ক্রিয়া বিভক্তি বের করে দিব। বলো, যে কোনো একটা ক্রিয়া বলো আমাকে, একটা সেন্টেন্স দাও, বাক্য দাও। বলো, আশ্চর্য, একটা বাক্য বলতে পারো না তোমরা? হ্যালো, সে দ্রুত জি ভাইয়া। দৌড়েছিল। কি বলো, বলো আবার বলো। এই শোনো, জি ভাইয়া জি ভাইয়া বলবো না, আনসার দিবা। মাইক্রোফোন অন করে আনসার দিবা। লোকটি ধীরে হাঁটে। হাটে? এত সোজা জিনিসটা দিলা, হাটে। তাহলে এখানে এটা কি হবে? হাঁটা প্লাস এ, হাটে। এরপর বলো একটা কঠিন ধরনের দাও, যেটা মনে করছে যে তুমি পারবা না। আমি তোমাদের আগের দিন পড়াচ্ছিলাম। পড়া যোগ আসছিলাম, অথবা আসছিলামই বলা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন যদি আমি তোমাদের বলি
সম্পর্কে অবগত আছো তোমরা? উত্তম পুরুষ, মধ্যম ভাই, কথা স্পষ্ট কথা আসছে বলো। না। আচ্ছা, সেটাও তো বলতে হবে, স্পষ্ট আসছে না। আমি বলতেছিলাম যে পুরুষ সম্পর্কে অবগত আছো? পুরুষ কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। ভাইয়া মনে নাই। জি ভাইয়া মনে আচ্ছা, এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা পার্সন বলি। অর্থাৎ উত্তম পুরুষ যদি বলি, এই যে আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ যদি বলি তুমি, তোমরা, তোমাদের, মধ্যম পুরুষ। এরপর যদি আহ নাম পুরুষ বলি, নাম পুরুষ হচ্ছে থার্ড পার্সন। পার্সন যেটাকে আমরা বলি, নাম পুরুষ হচ্ছে সে, তারা, তাদের। এবার ক্লিয়ার? এবার যদি আমি জি ভাইয়া। তোমাদেরকে বলি উত্তম পুরুষে অতীতকালের একটা উদাহরণ দাও ক্রিয়া বিভক্তির, তাহলে তুমি কি দিবা বলো তো? উত্তম পুরুষে ক্রিয়া বিভক্তির অতীতকালের একটা উদাহরণ। আমরা অনেক আগে স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, ক্রিয়া বিভক্তিটা কি তাহলে? গিয়েছিলাম, ছিলাম। গিয়েছিলাম তো পুরা শব্দ, এই যে আমি যে ভাঙায় ভাঙায় পড়াইলাম, না, যে আছিলাম, ছিলাম এবে, হবে। এ, এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। এ ছিলাম, ছিলাম তখন। এ ছিলাম হবে। এ ছিলাম বলছি, নট ছিলাম। বুঝতে পারছো? জি ভাইয়া। ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়াটা। আর গিয়েছিলাম, এই যে এটা যে আসলো, কোত্থেকে আসলো? এ ছিলাম, সে সেটা এটা যুক্ত হয়ে গিয়েছিলাম। এই যে আমরা সন্ধি যোগ করার সময় পড়ছিলাম না, যে আ যোগ এ সমান সমান এ হয়ে যায়, সেরকম গিয়া যোগ এ ছিলাম ইকুয়াল টু গিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পারছি, আমাদেরকে অত কঠিন করে বললে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে। ক্রিয়া বিভক্তি, এই যে এখানেও লিখে দেয়া আছে তোমাদের বইয়ে, এ, এন, এ ছিলে, এগুলো আর কি। আমরা একটু বিস্তারিত বললাম, পরবর্তীতে আরো সময় সুযোগ হলে আরো উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। আসলে 3 ঘন্টার ক্লাস তো, এত জিনিস একসাথে পড়লে হয়তো বুঝতে অসুবিধা হয় তোমাদের। নির্দেশক তো জানোই, এই যে টি টা, খানা খানি, আমরা ছোটবেলায় পড়ছি তাই না? মানে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাচ্ছি। বচন অর্থাৎ কি? এক বচন, বহু বচন, নাম্বার বোঝাচ্ছি আর কি, সংখ্যা বোঝাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, একটা জিনিস বলো তো, শৈবালের বহু বচন? এটা আরেকবার বলবেন, শুনতে পাইনি। শৈবাল, শৈবালের শৈবাল, শৈবালের বহু বচন। শৈবাল দল। শৈবাল দাম, শৈবাল দাম বলি আমরা, দরকার দাম, দাম, শৈবাল দাম। শুনছো কি ভাই বললাম? আরেকবার, আরেকবার শৈবাল একটু দাম। দাম। হ্যাঁ, অর্থাৎ অনেকগুলা শৈবাল একসাথে, এটাকে বলে শৈবাল দাম। গুণের ক্ষেত্রে কি হবে অনেকগুলা গুণ বুঝাতে? ভাইয়া কি, বন না বন? গুণ, গুণ, গুণ। এটা হবে গুণগ্রাম। গ্রাম হবে বহুবচন, বহুবচন হিসেবে গুণগ্রাম। শুনছো? জি ভাইয়া। জি জীবনে শুনি ভাইয়া। নাই। এরপর বলক কি? বলক হচ্ছে জোর প্রদান করতে যেসব ব্যবহার করা হয়। ও ই, এখন কফিও খেতে চাচ্ছে,
শিক্ষাই জাত মেরুদণ্ড মেরুদণ্ড। এই যে জোর দিয়ে যেটা বলা হয় সেগুলো হচ্ছে লগ্ন। তো তোমাদের এখানে লগ্ন খুঁজতে বলা হচ্ছে সাহিত্য জগতে। এই কাজটা তোমরা একটু নিজেরা করবা, এখান থেকে বিভিন্ন ধরনের লগ্ন বের করবা, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে বাক্যের উদ্দেশ্য বিধিও জানো তো? বাক্যের কর্তাকে বলে উদ্দেশ্য, আর বাকি পুরা বাক্যাংশটাকে বলা হয় বিধেয়। অর্থাৎ মেয়েটি গান করছে, মেয়েটি হচ্ছে উদ্দেশ্য, গান করছে হচ্ছে বিধেয়। আচ্ছা, এখন বুঝতে পারছি না যে এত জিনিস একসাথে পড়লে তোমাদের মাথায় ঢুকবে কিনা। এই জিনিসগুলা কি তাহলে আজকের মতো থাকবে? জি, এই জিনিসগুলো তাহলে আজকে না পড়ো, কারণ যেহেতু তোমাদের এমনিতে অনেক জিনিস পড়ানো হয়ে গেছে, তোমাদের বুঝতেও সমস্যা হচ্ছে। তোমরা একটু ব্যাকরণ বইটা কিনো, একটা ব্যাকরণ বই কিনে ওটা পড়ো, পড়ে হচ্ছে যে সেখানে কি কি সমস্যা পাও আমাকে জানাও, যেগুলো যেগুলো পড়ানো হয়েছে। আর হচ্ছে যে এমনিতে আগের কোনো গল্প, কবিতা, এগুলোর কোনো সমস্যা আছে যেটার অর্থ বুঝতে তোমার সমস্যা হয়, বা যেটার ভাব তুমি বুঝতে পারো নাই? আসলে এক একজন এক এক দিনে জয়েন করলে দেখা যায় যে কারো কারো মিস হয়ে যায় টপিক, সেটা আবার রিপিট করা সম্ভব হয় না। তোমাদের নিজেদের কারো কোনো সমস্যা থাকলে বলো, তাহলে ওটা আরেকবার পড়াই দিই। গল্প কবিতার মধ্যে সমস্যা দেখছি না। সমস্যা আছে? না ভাইয়া। শুধু ব্যাকরণেই তোমাদের সমস্যা, তাই তো? জি ভাইয়া, বেশি। ব্যাকরণটা আসলে ধীরে সুস্থে বোঝানো গেলে ভালো হতো, আসলে রিভিশন দেওয়ার। ক্লাসগুলো, রানিং ক্লাসগুলোতে একটু ব্যাকরণ নিয়ে আলোচনা করি, বা বাসায় পড়া দিয়ে হ্যাঁ, দিলে ওটা করা যায়, একটু। কিন্তু তোমাদের তো বোধহয় আর কোনো ক্লাস বাকি নাই, একটাই বোধহয় ক্লাস, রিভিশন ক্লাস, প্র্যাকটিস ক্লাস। জি ভাইয়া। তো তাহলে এক্সামের আগে না, তো আর বোধহয় সম্ভব হবে না। না ভাইয়া। তো তাহলে একটু নিজেরা চেষ্টা করো, দেখো সমস্যা হচ্ছে কিনা। বেশি সমস্যা হলে, আহ, খুব বেশি যদি সমস্যা হয়, তাহলে ওই যিনি কোঅপারেটিভ আছেন ওনাকে হয়তো রিকোয়েস্ট করে দেখতে পারো, হয়তো 1 ঘন্টার একটা এক্সট্রা ক্লাস তখন নেওয়া যেতে পারে। ওই যেই টপিকে বেশি খুব বেশি সমস্যা, যেটা একদমই পারতেছো না, মানে এক্সামে দিতেই পারবে না এরকম আর কি। তোমরা আগে বইটা ভালো করে একটু পড়ো। আমার যা মনে হচ্ছে তোমরা ঠিক মতো পড়তেছো না, বইটা দেখতেছো না। আর শোনো, যে কোনো সমস্যা হয় লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমাকে বলবা। তোমাদের তো মানে তোমাদেরকে দেখলে আমার মাঝে মাঝে হিংসা হয় যে তোমরা আজকাল কি কি পাচ্ছ সুযোগ সুবিধা, অথচ আমাদেরকে বোঝানোর মতো তেমন কেউই ছিল না। নিজেরা নিজেরাই বুঝছি, যতটুকু পারছি করছি। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই থাক নাকি? জি ভাইয়া। ভালোভাবে আসসালামু পড়াশোনা আলাইকুম। করো। আল্লাহ হাফিজ।